নমস্কার। আজকের ভিডিওতে ফিক্সড মান্থলি রোজগারের একটা অনেকগুলো স্কিম আছে। এই এপিসোডে আমি 3টে স্কিম নিয়ে আলোচনা করব এবং এসেনশিয়ালি এগুলো সিনিয়র সিটিজেনদের ব্যাপার। ইস্যুটা ফিক্সড একটা রিটার্ন সরকার থেকে কমিট করা আছে এবং যেমন খুব পপুলার সবার মুখেই শুনি আমি, আমার পোস্ট অফিসে এমআইএস অ্যাকাউন্ট আছে। তো এমআইএস অ্যাকাউন্টটা কি সেটা একটু বুঝতে হবে। এটা গ্যারান্টি মান্থলি ইনকাম একটা ব্যাপার আছে। এফেক্টিভলি রেট অফ ইন্টারেস্টটা 7.4%। 7.4%। তো ঠিক আছে, 7.4% যাই হোক। একজন ইন্ডিভিজুয়াল টাকাটা ডিপোজিট করতে পারে পোস্ট অফিসের সাথে, আর আবার জয়েন্টলিও করতে পারে। তো এই যে ইন্ডিভিজুয়াল যে টাকাটা ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারে সেটা হচ্ছে প্রায় 9 লাখ, আর জয়েন্টলি করলে পর এটা 15 লাখ। তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম অ্যামাউন্ট 5,550 টাকা প্রতি মাসে পাওয়া যাবে অফিস 5 ইয়ার্সের জন্য। আর জয়েন্ট অ্যাকাউন্টে এটা মান্থলি পেনশন হবে গিয়ে 9,250 এবং অ্যাকাউন্টটা 5 বছর পরে বন্ধ করতে হবে। এখন এটা একটা গ্যারেন্টি রিটার্নস ওরিয়েন্টেড, সুতরাং বন্ধ হবার পরে সেই ব্যাপারে আপনারা পোস্ট অফিসে খোঁজ খবর দিয়ে দেবেন যে বন্ধ হওয়ার পরে আবার টাকা জমা দিয়ে ওটা চালু করা যায় কি সেটা ঠিক জানা নেই। জানা যেতে পারে, বাট সেই জন্য পোস্ট অফিসে যোগাযোগ করলে ভালো। তো এমআইএসটা খুব পপুলার, অনেক বছর ধরেই খুব পপুলার এবং ইন্টারেস্ট রেটটা মাঝে মাঝেই সরকার বাড়িয়ে দেয়, অর্থাৎ পেনশন অ্যামাউন্টটা বেড়ে যাওয়ার চান্স আছে। ইটস পার্ট অফ আই থিঙ্ক একটা সময় পরে তো মান্থলি একটা টাকা লাগে। তো সেটা যখন লাগে তখন আপনার থোক টাকাটা আপনি এইভাবে পোস্ট অফিসে এমআইএসে করতে পারেন। এখানে কম্পেয়ার করার দরকার নেই, যদি এমআইএস না করি অন্য কোথাও করলে আরো কত বেশি রিটার্ন পাওয়া যাবে ইত্যাদি, এইগুলো করে সময় নষ্ট করে লাভ নেই। যেটা ইস্যু সেটা হচ্ছে যে আমরা একটা মান্থলি টাকা পাবো, যেটা বললাম একটু আগে, 5,550 টাকা ফর 5 ইয়ার্স অন 9 lakhs ডিপোজিট, আর 15 লাখে সেটা হয়ে যাচ্ছে 9,250 টাকা। এখন আপনার যদি মনে হয় যে এটা সাফিসিয়েন্ট নয়, আপনি তো টাকাটার অঙ্কটা বাড়াতে পারছেন না, কারণ এটাই ম্যাক্সিমাম, 9 লাখ আর 15 লাখ এটাই ম্যাক্সিমাম। বাট এটা একটা উপায় যেখান থেকে আমরা মান্থলি একটা ইন্টারেস্ট পেতে পারি, এবং যেটা আগে বলেছি যে এটার এফেক্টিভ ইন্টারেস্ট রেট 7.4% অ্যানুয়ালি, এবং প্রসিডিউরাল পার্ট আছে, আপনাকে সেটা পোস্ট অফিসে গিয়ে কথা বলতে হবে। একটু বড় পোস্ট অফিসারে ভালো হয়, কারণ সেখানে হয়তো কাজকর্ম করার লোকজন অনেক বেশি আছে। তবে পোস্ট অফিস ব্যাপারটা করে, সেটা আপনি যদি আপনার লোকাল পোস্ট অফিসে গিয়ে কথা বলেন আপনি ব্যাপারটা বুঝে যাবেন যে ওরা এটা করতে সক্ষম কি সক্ষম না। সব পোস্ট অফিসেই এটা করা হয়। তো এটা গেল পোস্ট অফিস একটা মান্থলি ইনকাম স্কিম, এটা এমআইএস বলে শর্ট ফর্মে। এটা একটা স্কিম। আরেকটা হচ্ছে এটা সিনিয়র সিটিজেনদের জন্য, এটা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অ্যাকাউন্ট, SCSS। এটা সিনিয়র সিটিজেনদের, সিনিয়র বলতে 60 বছর প্লাস। আমি বুঝি না যে 60 বছর প্লাস সিনিয়র হয়ে যায় কি করে। যার সিনিয়র হওয়ার আছে সে 50ও সিনিয়র হতে পারে। আর
আর সিনিয়রের সাথে একটা কিরকম একটা গন্ধ আছে যে আপারেন্ট আর কি কাজ করতে অক্ষম, সেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। যদি আমরা ইতিহাস ঘাঁটি এবং এখন বর্তমানে যদি ঘাঁটি, অনেক সিনিয়র সিটিজেন খুব ইম্পর্টেন্ট পজিশনে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রয়াত শ্রদ্ধেয় শ্রী জ্যোতি বসু, আমার ধারণা যতটা, তথ্যটা যাচাই করে দেবেন, সম্ভবত 62 বছর বয়সে চিফ মিনিস্টার হন। এবং সিনিয়র সিটিজেন, যেখানে আমরা একটু তাচ্ছিল্যভাবে বলি যে সিনিয়র সিটিজেন, তো উনি তো তখন জুনিয়র সিটিজেনের মতো কাজকর্ম করেছিলেন অনেক বছর ধরে। তো সিনিয়র সিটিজেন, বাট একটা তো অঙ্ক রাখতে হবে যে সিনিয়র সিটিজেন মানেটা কি। তো সেটার জন্যে 60 বছরটা ধার্য করা আছে। এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিম SCSS, এটা কোয়ার্টারলি ইনকাম প্রোভাইড করে টু সিনিয়র সিটিজেন। একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি করেন তো 5 বছর ধরে আপনি এটা রোজগারটা পাবেন। এবং 5 বছর পরে এটা আরো 3 বছর, 3 more years এক্সটেন্ড করা যায়। কারণ যদি তর্কের খাতিরে 60 বছর বয়সে, এই বর্ষাকালে না গলা টলা এবারে যখন কখনো ভালো কখনো খারাপ, কি করা যাবে, বর্ষাকালে যখন শুটটা হচ্ছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 5 বছর, তারপরে 3 বছর এক্সটেন্ড করা যায়। এটা হাইয়েস্ট রিটার্ন দেয় 8.2%। এটা আরেকটা নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা বলে হিন্দিতে যোজনা। 30 লাখ টাকা ইনভেস্ট যদি আপনি করেন, ম্যাক্সিমাম কোয়ার্টারলি ইন্টারেস্ট আপনি পাবেন 61,500। তো অনেকে আছেন না যে রিটায়ারমেন্ট করার পরে একটা বেশ বড় থোক টাকা পান। 61,500 কোয়ার্টারলি মানে হচ্ছে ডিভাইডেড বাই 3, ওই 20,000 প্লাস। হয়তো দুজনের সংসার চালাবার জন্য মোটামুটি হয়ে যাবে আমার ধারণা। এছাড়া তো আরো কিছু সেভিংস থাকে। আর এই পুরো 5 বছরের পিরিয়ডে টোটাল যেটা আপনি ইন্টারেস্ট আর্ন করবেন সেটা হচ্ছে 12,30,000 টাকা। তো অনেকে আবার হয়তো পেনশন পান, তাদের হয়তো কোয়ার্টারলি ইন্টারেস্টটা লাগে না, হতেই পারে সেটা। তো তখন তাদের জন্য কি করা, তারা ওই 12,300 টাকা, ধরুন 20-21,000 টাকা, সেটা অনেকে SIP করে প্যারালি ইনভেস্ট করে 5 বছর ধরে। তার পেনশনের জন্য যে টাকাটা পান, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই পেনশন পান আমি দেখেছি, সুতরাং সেখানে তাদের অ্যামাউন্ট অনেক বেশি। তো এই যে থোক টাকাটা আপনি ইনভেস্ট করছেন, 30 লাখ টাকার উপর হিসাবটা দিচ্ছি। এবার আপনি ব্যাংকে চলে যান, ব্যাংকে চলে গিয়ে ওদের কাছ থেকে স্কিমটা আরো ডিটেলসে বুঝিয়ে দিন। আমি যা সূত্রটা ধরিয়ে দিচ্ছি, আমার মনে হয় যে একটা ফিক্সড ইনকাম ওরিয়েন্টেড প্রোডাক্ট সম্বন্ধে একটা ওরিয়েন্টেশন প্রয়োজন আছে, সেই পরিপ্রেক্ষিতে করছি। এখন এই নিয়ে তর্ক অনেক করতে পারেন, মানে তর্ক তো করার, যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে তর্ক করা যায়। কাজের কাজটা কি করতে হয় সেটা নিয়েই আলোচনা, তর্ক তো চলতেই থাকতে পারে যে এটার বদলে ওইটা। তবে এটা যেটা বললাম ইজ দ্য হায়েস্ট ইন্টারেস্ট রেট, সেটা আগামী দিনে সুদের হার কি হতে চলেছে সেটা প্রেডিক্ট করা, স্পেকুলেট করা মুশকিল আছে। আপাতত এই ব্যাপারটা চলছে। সাধারণভাবে এগুলো কমানো হয় না সাধারণভাবে, কারণ এগুলো একটু সোশ্যাল গ্যারেন্টি টাইপের ব্যাপারটা আবার আছে, সাধারণভাবে কমানো হয় না। লক করতে পারেন আপনি, অমিতাভ বচ্চনের মতো লক কিয়া যায়, তো লক করতেই পারেন, কোনো অসুবিধা নেই।
এর ইনকাম ট্যাক্স কি ইমপ্লিকেশনস আছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো অন্য সাবজেক্ট, সেটা তো এইখানকার সাবজেক্ট নয়। সুতরাং সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ভাবনা চিন্তা করতে পারেন। এককালীন টাকা থাকলে ভালো। অর্থাৎ আপনি বলবেন যে আমার যদি সিনিয়র সিটিজেন হিসেবে অনেক ব্যাংকই 8.2% বেশি দেয়, এখন দেয়, দুদিন পরে হয়তো দেবে না। আমার ধারণা এই ক্ষেত্রে আপনি সেই ইন্টারেস্টটা মোটামুটি লক করার মতনই থাকে, আনলেস দ্য গভর্নমেন্ট ডিসাইডস আদারওয়াইজ, সেটা তো আমার কিছু করার নেই। এবং তারপরে কি হবে, আপনি যে মূল টাকাটা দিয়েছিলেন সেটা ফেরত পেয়ে যাবে। সো 5 আর এক্সটেন্ডেড টু 3, মানে 8 বছর, 60 বছর বয়স থেকে 68 অব্দি আপনি এরকম একটা ব্যাপার করতে পারেন। এবং ওই 8 বছর, যেটা একটু আগে বললাম, যে আপনি যে ইন্টারেস্ট ইনকামটা পাচ্ছেন সেটা কিন্তু কোয়ার্টারলি, যেখানে আপনি চান SIP-র মাধ্যমে আরো জিনিসটাকে হয়তো ইমপ্রুভ করতে পারেন। আর মজার বিষয়টা হচ্ছে যে আপনি যে ইন্টারেস্ট টাকাটা পাচ্ছেন, যেটা আপনার প্রয়োজন নেই কারণ আপনি হয়তো পেনশন পাচ্ছেন, সেটা গ্রো করাচ্ছেন আপনি, এবং মূলধনটা তো ফেরত পেয়েই যাচ্ছেন। সেটা গ্রো 8 বছরে ভালো হওয়া উচিত। আপনারা SIP ক্যালকুলেটর গুগল সার্চ করে বার করে দেবেন। সেখানে SIP ক্যালকুলেটারে যদি 20,000 টাকা মাসে কি 61,000, কত যেন ফিগারটা বললাম, ভুলে যাই মাঝে মাঝে, হ্যাঁ 61,500 টাকা কোয়ার্টারলি। তো কোয়ার্টারলি 61,500 টাকা SIP ক্যালকুলেটার দিয়ে দেখুন তো 8 বছর পরে কি হবে। আমি সেই ক্যালকুলেটার এখানে ইউজ করছি না, তবে যদি অঙ্কের খাতিরে দেখা যায় তাহলে 61,500 আপনি 4 বার পাবেন বছর, 4, তার 2,46,000 ইন্টু 5 বছর, 12,30,000। একটু আগে কথাটা বলেছিলাম যে 12,30,000 টাকা পাওয়া যায়। এখন 5 বছরে 12,30,000 টাকা আপনার যে কন্ট্রিবিউশন ইন SIP, লেটস সে মিউচুয়াল ফান্ড, সেটা কিরম কিরম রিটার্ন দেয় সেটা আপনি SIP ক্যালকুলেটর থেকে পেতে পারেন। আপনি ইন্টারেস্ট রেটটা আমার মনে হয় 12% নিলে বোধহয় রিজনেবল হবে, অনেক সময় ওর থেকে বেশিও হয়। তো 12% কম্পাউন্ডিং হলে পর এই 12,30,000 5 বছর পরে কি দাঁড়াবে, সে হোমওয়ার্কটা আপনার। আমি ভিডিও প্রোগ্রামের মাধ্যমে একটা সূত্র ধরে দিলাম। সো ওয়ার্ক আউট অন দ্যাট। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে আরো ডিটেলসে পরামর্শ দিতে পারেন। এবং 60 বছরে যদি শুরু করেন এবং 12,30,000 টাকা করে যদি আপনি জমাতে পারেন SIP মাধ্যমে, সেটা 65 বছর বয়সে কি হবে সেটা আপনি ক্যালকুলেশন করলে হয়তো সুখকর হবে বলে মনে হচ্ছে। সাবজেক্ট টু ইউর টেকিং অ্যান অ্যাকশন, আপনার অ্যাকশনটা নিতে হবে। অনেকে অ্যাকশন দেয় না, 60 বছর সেই চুপচাপ বসে আছে, আরে বসে থাকার কি আছে, অ্যাকশন দিলে কিছু না কিছু হবে। আফটার অল দিজ আর ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। সুতরাং ফাইন্যান্সিয়াল লিটারেসিতে একদম সাধারণ মানুষের জন্য কথাবার্তাগুলো, এবং যার যেরকম সুযোগ সুবিধা সে বুঝে করবে। আশা করি একটা আইডিয়া পেলেন। আমি আরো অনেকগুলো স্কিম নিয়ে পরের এপিসোডগুলোতে আসবো। আপাতত এই দুটো হজম করুন, করে ডিসাইড করুন, তারপরে ভাবুন। এইরকম জিজ্ঞেস করবেন না যে কোনটা ভাই বেশি ভালো। এগুলো পার্ট অফ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। কোনটা বেশি ভালো, কোনটা বেশি ভালো নয়, সেটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে যে আপনি ডিসিপ্লিন ওয়েতে একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম করছেন কিনা, যেখানে আপনারা ফিক্সড ইন্টারেস্টে আপনার লক করছেন নিজেকে। কেন ফাইন্যান্সিয়াল মার্কেটস এর রিটার্নস গুলো আর লাইক এলোপাথারি, মানে ওভার দ্য ইয়ার্স ঠিক আছে, বাট শর্ট টার্ম পিরিয়ডের জন্য খুব এলোপাথারি হয়ে যায়। ফাইন্যান্সিয়াল মার্কেটস খুব চঞ্চল, পৃথিবীর বিভিন্ন বিভিন্ন ঘটনার জন্যে ভীষণ মাঝে মাঝে ওপর নিচ করে দেয়, মানুষ বিচলিত হয়ে যায়।
সবাই বিচলিত হবে অবভিয়াসলি, একটা ফ্লাকচুয়েশনের নিচে হলে যা হয় আর কি। তবে ফ্লাকচুয়েশন থেকে বাঁচাবার জন্য, মানে ব্লাড প্রেশারের যে ফ্লাকচুয়েশন বাঁচাবার জন্য আমরা কী করি, প্রেশারের ওষুধ খাই, তাই তো? তাদের প্রেশারটা মেনটেন না, তার মানে এই না কি প্রেশারটা বাড়বে না কি পড়ে যাবে না, সেটা তো আলাদা একটা বিষয়। বাট একটা ওষুধ খেয়ে ব্যাপারটাকে মেনটেন করা যায়, এটা সেরকম একটা ব্লাড প্রেশারের ওষুধের মতো ব্যাপার, ফাইন্যান্সিয়াল ব্লাড প্রেশার। ভালো লাগলো কথা বলে, আগামী দিনে আবার কথা হচ্ছে। থ্যাংক ইউ।